আজ তো আমাদের বাড়িতে সুমন আর অঞ্জলির বেড়াতে আসার কথা ছিল। আমি তো ওদের জন্য রান্নাও করছি। হ্যাঁ, আমার মনে আছে। এবং তোরা যে কোনো সময় চলে আসতে পারি, কারণ সুমন কালকে রাতে আমাকে ফোন করে আসার কথা নিশ্চিত করেছিল আর কি। এই বর্ষার দিনে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা। তুমি এখন কথা না বাড়িয়ে একটু বাইরে গিয়ে দেখো তো ওরা দরজার সামনে এসে পৌঁছলো কিনা। একটু ওকে গাড়ি থামার আওয়াজ পেলাম। তুমি যাও, বৃষ্টির বেগ আরও বাড়ছে মনে হচ্ছে, তাই ওদের তাড়াতাড়ি ভেতরে আসতে বলো। দেখছো আমি কাজ করছি, তারপরও আমাকে যেতে হবে কেন? তুমি একটু যেতে পারছো না? আচ্ছা আচ্ছা, যাচ্ছি। বন্ধু দেখ, আমরা চলে এসেছি। এই খুব ভালো হয়েছে। ভেতরে চল, ভেতরে চল, তোদের জন্য দিয়ে অপেক্ষা করছে। এত আয়োজন করবার কি দরকার ছিল? আমরা কি এত কিছু? আজ তোমার বন্ধুর বাড়ির ওই বিশাল রান্নার জায়গাটা দেখার পর আমার কেমন যেন একটা হচ্ছে। আমার যদি এমন একটা রান্নার ঘর থাকতো। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমাদের তো এই সামান্য আয়, অযথা অবাস্তব স্বপ্ন দেখছো। আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ, তাই আমাদের পক্ষে অমন দামি ব্যবস্থা করা এক প্রকার অসম্ভব ব্যাপার। আমি জানি আমাদের সামর্থ্য কম, কিন্তু মনের ইচ্ছে প্রকাশ করতে তো কোনো দোষ নেই। সোমা কত ভাগ্যবতী যে এমন সুন্দর এক পরিবেশের মধ্যে প্রতিদিন নিজের কাজ করতে পারে। তুমি মন খারাপ করো না। আমি আগামী কয়েক বছরের মধ্যে কিছু টাকা জমাতে পারবো। যদি ভাগ্য সহায় হয় তবে আমি তোমাকে অমন একটা রান্নাঘর করে দেব। শোনো ময়না, আমাদের এই চোর পুলিশ খেলা এবার বন্ধ করা দরকার বলে আমি মনে করি। আমাদের সম্পর্কের কথা এবার তোমার দাদাকে জানানো উচিত। তুমি ঠিকই বলেছো গো মনস্তা। আমারও আর এরকম লুকোচুরি ভালো লাগছে না। আমি আজই বাড়ি ফিরে দাদাকে সব বলবো। দাদা মানুষ হিসেবে অত্যন্ত ভালো এবং দয়ালু। তিনি আমাদের এই সম্পর্কটা নিশ্চয়ই খুব আনন্দের সাথে মেনে নেবেন বলে আমার বিশ্বাস হয়। আমার দাদা খুব ভালো মানুষ, কিন্তু আমাদের আর্থিক অবস্থা তো তুমি জানো। আমি তো তোমার দাদার কাছে কোনো যৌতুক বা টাকা পয়সা চাইবো না। শুধু তোমাকে নিজের করে ঘরে তুলতে পারলেই আমি অনেক খুশি হব। দাদার একটা আত্মসম্মান আছে। সে নিজের একমাত্র বোনের বিয়ে খুব ধুমধাম করে দিতে চাইবে। তুমি দাদাকে বলো আমি নিজে বাড়ি গিয়ে বিয়ের প্রস্তাব দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আগামী রবিবার আমাদের বাড়িতে এসো। আমি তার আগেই আমার দাদাকে আমাদের এই ভালোবাসার কথা বুঝিয়ে বলবো। এ মাসের ব্যবসার লাভ খুব একটা ভালো হলো না। ভারী বর্ষায় শুরু, মানে আমার ব্যবসাটা তেমন কারোরই ভালো যাচ্ছে না। আমি কি তোমাকে টাকা পয়সা নিয়ে কোনোদিন চাপ দিয়েছি বলো? শোনো, তোমাকে একটা কথা বলি। ময়না আজকে কেমন যেন একটা আচরণ করছে। মনে হয় ওর মন খারাপ বা অযথা কোনো কিছু নিয়ে চিন্তা করছে। ময়নার আবার কি হলো? ও তো সবসময় শান্ত থাকে। কোনো শারীরিক অসুস্থতা বা অন্য কোনো সমস্যা হয়েছে নাকি ওর? তুমি কিছু জানো? না, অসুস্থতা নয়। আমার মনে হয় ও গ্রামের স্কুলের শিক্ষক মনোজকে মনে মনে পছন্দ করে। আমাকে অবশ্য কিছু বলেনি, তবে ওর মুখে মনোজ মাস্টারের কথা শুনে আমি বুঝতে পারি। ওর সাথে কথা হলেই মনোজের কথা বলে। মনোজ তো ভালো ছেলে, ওনার বংশ এবং স্বভাব দুটোই খুব ভালো। ময়না যদি ওনাকে পছন্দ করে তবে আমার তাতে কোনো আপত্তি থাকবার কথা নয়। কিন্তু বিয়ে দিতে গেলে তো অনেক টাকার প্রয়োজন হবে। তুমি ব্যবসার জমানোর সব টাকা ময়নার কাছেই রাখতে প্রতি মাসে, তো মনে আছে? হ্যাঁ, সব টাকাই ওর কাছে আছে। ভেবেছিলাম ওই টাকা দিয়ে তোমার মনের মতো একটা রান্নাঘর তৈরি করব, কিন্তু বোনের বিয়ে আগে দেওয়া দরকার। আমি আজকে রাতে ময়নার সাথে কথা বলবো। যদি সত্যি ও মনোজকে পছন্দ করে তাহলে কালই মনোজের সাথে আমি নিজে গিয়ে কথা বলবো। তুমি একদম ঠিক কথা বলেছো। নিজের শখ তো পরেও পূরণ করা যাবে, আগে মনের একটা ভালো ব্যবস্থা তো হোক, সেটাই আসল দায়িত্ব। তুমি বড্ড লক্ষ্মী একটা মেয়ে। তোমার এই মানসিকতার জন্যই আমি শান্তিতে থাকতে পারি। আসুন দাদা, বসুন বসুন। আমি নিজেই আপনার বাড়িতে যাওয়ার কথা ভাবছিলাম। ভালোই হলো আপনি আজকে নিজেই এখানে চলে এলেন আমার সাথে দেখা করতে।
আসলে আমি একটা বিশেষ দরকারে আপনার কাছে এসেছি। ময়নার মুখে কালকে সবটা শোনবার পর আর বাড়িতে বসে থাকতে পারলাম না তো। আমি ময়নাকে খুব শ্রদ্ধা করি এবং জীবনসঙ্গী হিসেবে ওকে আমার খুব পছন্দ। আপনারা অনুমতি দিলে আমি ওকে বিয়ে করে নিজের ঘরে নিয়ে যাব। আপনার মতো পাত্র পাওয়া আমাদের সৌভাগ্য। তবে আপনার বোনকে আমি খালি হাতে বিদায় দিতে চাইছি না, আমার কিছু দায়িত্ব আছে। দেখুন দাদা, আমি একজন শিক্ষক, সমাজকে আলো দেখানো আমার কাজ, তাই আমি কোনো রকম দান সামগ্রী বা টাকা পয়সা একদম নেব না। কিন্তু একজন দাদা হিসেবে বোনের বিয়েতে খরচ করা তো আমার কর্তব্য, এটা আপনি দয়া করে আটকাবেন না। আমি আপনার কর্তব্যে বাধা দিচ্ছি না, আপনি উৎসব করতে পারেন, কিন্তু কোনো যৌতুক বা নগদ টাকা আমি কোনোভাবেই নিজের হাতে গ্রহণ করব না। আপনার এই সততা দেখে আমার মন ভরে গেল। তাহলে আর দেরি না করে সামনের অগ্রহায়ণ মাসেই একটা ভালো দিন দেখে বিয়ের আয়োজন করুন। আমি আমার পরিবারের সবাইকে কথা জানিয়ে দেব। বৌদি, আমার মনটা কেমন যেন করছে। দাদা তার ব্যবসার কষ্টের টাকা জমিয়েছিল তোমরা এই স্বপ্নের ঘর বানানোর জন্য, আর আজ সব শেষ হয়ে যাচ্ছে। এসব তুই কি বলছিস ময়না? তোর বিয়েটা ভালোভাবে হওয়াটা আগে দরকার। কিন্তু আমি জানি ওই আধুনিক রান্নাঘর দেখার পর থেকে তোমার কত ইচ্ছে জেগেছিল। আমার জন্য তোমার সব স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন তো মানুষের জীবনে আসে ময়না, কিন্তু বোনের বিয়ে দেওয়ার সুযোগ জীবনে একবারই আসে। তুই ওসব নিয়ে ভাববি না। আমি তো দাদাকে বারণ করেছিলাম এত খরচ করতে, কিন্তু দাদা আমার কথা শুনলো না, সব টাকাই বিয়ের আয়োজনে দিল। দাদার মনটা তো কত বড় তুই জানিস। তোর সুখটাই আমাদের আসল আনন্দ। তুই শ্বশুর বাড়িতে গিয়ে শান্তিতে সংসার কর, সেটাই আমাদের পাওয়া। তুমি আর দাদা আমাকে কত ভালোবাসা দিলে, তা আমি কখনো ভুলবো না বৌদি। এবার চোখের জল মুছে গায়ে হলুদের আচারগুলো শেষ করতে হবে, চল। আচ্ছা চলো বৌদি। কিরে সুমন, তোকে আজকাল কেমন যেন খুব শুকনো আর চিন্তিত দেখায় সব সময়। ব্যবসার কোনো ক্ষতি হলো না, মানে অন্য কোনো সমস্যা হয়েছে তোর বাড়িতে? ব্যবসার অবস্থা সাধারণ রে আকাশ। আসলে ময়নার বিয়েতে জমানো সব টাকা শেষ হয়ে গেল। অঞ্জলিকে একটা ভালো রান্নাঘর করে দেব ভেবেছিলাম, পারলাম না। তুই এত বড় একটা সমস্যার কথা আমাকে আগে একবারও বলিসনি কেন ভাই? আমি কি তোর বন্ধু নই যে তুই নিজের মনের কষ্ট লুকিয়ে রাখলি? তোকে নিজের অভাবের কথা বলে ছোট করতে চাইনি নিজেকে। আমার যতটুকু আছে তাতে আমি খুশি থাকি সব সময়। তুই আজকে বড্ড অদ্ভুত কথা বলছিস সুমন। বন্ধুদের মধ্যে আবার বড়লোক আর গরিব কিসের রে? টাকার জন্য তোর স্ত্রীর স্বপ্ন পূরণ হবে না, এটা হয় না। আমি মধ্যবিত্ত মানুষ আকাশ, আমার অত টাকা এক্কেবারে জোগাড় করার ক্ষমতা নেই। তবে আস্তে আস্তে টাকা জমিয়ে আমি ওটা একদিনই ঠিক করব। অতদিনের অপেক্ষা করবার কোনো প্রয়োজন নেই সুমন। আমি তোকে এই ঘর তৈরির জন্য সমস্ত টাকা ধার দেব, তুই নিজের মতো করে কাজ শুরু কর। না না আকাশ, আমি তোর থেকে 1 টাকা ধার নিতে পারবো না, কিছুতেই পারবো না। আমার মনে অপরাধবোধ কাজ করবে রে। আমি এই টাকা শোধ করব কি করে? টাকা শোধ করবার জন্য তোকে কেউ চাপ দেবে না। তুই প্রতি মাসে অল্প অল্প করে টাকা ফেরত দিবি আমাকে। তুই কয়েকদিনের মধ্যেই আমার বাড়ি চলে আসিস। দেখো আকাশ, দিদি লন্ডন থেকে চিঠি পাঠিয়েছে। উনি বারবার বলছে আমাদের সেখানে পাকাপাকিভাবে চলে যাওয়ার জন্য। দিদি ওখানে একা থাকেন, মানে জামাইবাবু মারা যাওয়ার পর থেকে ওনার দেখাশোনা করবার মতো কেউ নেই, তো ওনার একাকিত্ব আমি খুব ভালো করেই বুঝতে পারছি। কিন্তু আমাদের এই সাজানো সংসার, ব্যবসা আর এতদিনের চেনা মানুষগুলোকে ছেড়ে আমরা ওখানে গিয়ে কি করে মানিয়ে নেব? আমার খুব ভয় করছে। ভয় পাওয়ার কিছু নেই দিয়া। মানুষের জীবনের প্রয়োজনে মাঝে মাঝে অনেক বড় সিদ্ধান্ত নিতে হয়। তাছাড়া বিদেশের পরিবেশ এবং সুযোগ সুবিধা অনেক বেশি। তোমার বন্ধু সুমনের কথা একবার ভাবো। ওদের সঙ্গে আমাদের কতদিনের সম্পর্ক। আমরা চলে গেলেও একা হয়ে পড়বে, সেটা ভাবেছো? সুমনের কথা আমারও মনে আছে। ও আমার ভাইয়ের মতো। তবে আমাদের যাওয়ার আগে ওর একটা ব্যবস্থা করে দিয়ে যেতে হবে। কি ব্যবস্থা করতে চাও? অঞ্জলি খুব ইচ্ছে আমাদের মতো একটা রান্নাঘর করবে, কিন্তু অনেক টাকার দরকার, তো তাই করতে পারছে না। তুমি কি এই ব্যাপারে কোনো সাহায্য করতে চাও? সুমনকে আমি কিছু টাকা ধার দেব, যাতে ও নিজের মনের মধ্যে করে ওই ঘরটা বানিয়ে মনের মতো করে বানিয়ে ফেলতে পারে খুব কম সময়ের মধ্যে। ও গতকাল বিকেলে আমাকে বলেছিল রান্নাঘরের কথা। হ্যাঁ,
এটা খুব ভালো চিন্তা করেছো তুমি। তাহলে আমাদের যাওয়ার আগে একটা ভালো কাজ করা হবে এবং সুমনের স্বপ্নটাও সত্যি হবে। দিয়া, আমি সুমনকে ডাকার আগে এই টাকাটা আলাদা করে রাখছি। আমাদের যাওয়ার সমস্ত কাগজ ঠিক আছে তো? কোনো ভুল যেন না হয়। হ্যাঁ, পাসপোর্ট আর ভিসা সব ঠিকঠাক আছে। দিদি ওখান থেকে সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের শুধু আগামী সপ্তাহে রওনা দিলেই হবে। সুমনকে বিদেশের কথা এখন জানাতে চাই না দিয়া। ও জানলে হয়তো টাকা নিতে অস্বীকার করবে অথবা খুব ভেঙে পড়বে। কিন্তু আমরা হুট করে চলে যাব, তখন ও কি ভাববে বলো তো? ও তো আমাদের খুঁজতে আসবে আর এসে দেখবে বাড়ি একদম ফাঁকা। আমরা চলে যাওয়ার পর সব বুঝতে পারবে। আপাতত ওর ঘর তৈরির কাজটা শুরু হওয়া বেশি দরকার। সুমন আসছে মনে হয়, বাইরে দরজায় কে যেন কড়া নাড়ল। তুমি বিদেশের কাগজগুলো তাড়াতাড়ি আলমারির ভেতরে লুকিয়ে রাখো যাতে ও না দেখে। আচ্ছা, আমি এগুলো ভেতরে রেখে দিচ্ছি এখনই। তুমি সুমনের সাথে গল্প করো, আমি রান্নাঘর থেকে গরম চা আর খাবার নিয়ে আসছি। হ্যাঁ, আজ ওর হাতে টাকা তুলে দিয়ে বলবো রঘু মিস্ত্রিকে ডেকে কাজগুলো শুরু করে দিতে। সময় নষ্ট করবার কোনো মানে হয় না। দেখেছো, আকাশে দেওয়া টাকা দিয়ে রঘুমিস্ত্রি মাত্র কয়েক মাসের মধ্যে কেমন সুন্দর আর আধুনিক একটা রান্নাঘর তৈরি করে দিল। আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছি না সুমন, এত সুন্দর একটা জায়গা আমার হবে তা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আকাশের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ও শুধু বন্ধুত্ব কর্তব্য পালন করেনি, ও আমাদের ভাঙা স্বপ্নকে নতুন করে প্রাণ দিয়েছে। আমি প্রতি মাসে কিছু টাকা বাঁচিয়ে আকাশের বাড়িতে দিয়ে আসবো। তবে আজ আমাদের এই আনন্দের দিনে ওদের দুজনকে নিমন্ত্রণ করা কি উচিত নয়? হ্যাঁ, আমি আজই আকাশের বাড়ি যাব। ময়না আর মনোজকেও খবর দিয়েছি। ওরা আজকে রাতে আমাদের এই নতুন ঘরে রাতের খাবার খাবে। আমি আজ অনেক রকমের পদ রান্না করব সবার জন্য। আকাশ আর দিয়া এলে ঘরটা আরো বেশি ভালো লাগবে। ওদের জন্যই তো স্বপ্নটা পূরণ হলো। আমি অলকানন্দা বাজার থেকে কিছু ভালো মাছ আর মিষ্টি কিনে আনিগে। কাজের প্রথম কিস্তির কিছু টাকাও আজকে আকাশের হাতে তুলে দিয়ে আসবো। হ্যাঁ, টাকাটা সঙ্গে করে নিয়ে যাও। ঋণের বোঝা যত তাড়াতাড়ি হালকা হয় ততই মনের জন্য ভালো। ঠিক বলেছ, আমি এখনই ছাতাটা নিয়ে বের হচ্ছি। কাজ শেষ করে আকাশের ওখান থেকে ঘুরে সোজা বাজারে চলে যাব। তুমি রান্না সামলাও। দেখেছো, বৌদির মনের ইচ্ছেটা শেষ পর্যন্ত পূরণ হলো। এই ঘরটা দেখতে ঠিক অবিকল আকাশদার বাড়ির সেই সুন্দর আধুনিক রান্নাঘরের মতোই হয়েছে। হ্যাঁ ময়না, তোমার দাদার পরিশ্রম আর ওনার বন্ধুর মহানুভবতার জন্যই আজকে এটা সম্ভব হয়েছে। এমন বন্ধুভাগ্য সবার জীবনে থাকেন আমি মনে করি। কিন্তু দাদা টাকাটা দিতে আকাশদার বাড়ি গেছে, এতক্ষণ হয়ে গেল এখনো তো ফিরে এলো না। আমার মনটা যেন কেমন কু গাইছে। বৃষ্টি কাদার মধ্যে বৃষ্টি কাদার রাস্তা হয়তো আকাশদার বাড়িতে বসে দুজনে একটু গল্প করছে অথবা চা খাচ্ছে। বন্ধু মানুষ তো দেখা হলে একটু সময় লাগে। বৌদি সব রান্না শেষ করে বসে আছে ওনাদের অপেক্ষায়, অথচ আকাশদা আর দিয়াদি এখনো এলো না কেন? ওনারা তো খুব সময়ে মেনে চলে। এদিকে দাদারও কোনো খবর নেই। তুমি অধৈর্য হয়েও না ময়না, দাদা এলেই সব জানা যাবে। আমরা বরং বৌদিকে রান্নার কাজে একটু সাহায্য করি। চলো, ওনার একটা কষ্ট হচ্ছে। বৌদি কিছুক্ষণ আগে দাদার খোঁজে আকাশদাদের বাড়িতে গেছে। বলছিল গোপাল কাকার মিষ্টির দোকান থেকে দই কিনবে আর আকাশদার বাড়ি গিয়ে খোঁজ নিয়ে আসবে। তবে আমার কেন জানি মনে হচ্ছে আজকে একটা বড়সড় কিছু ঘটতে চলেছে। অকারণ চিন্তা মনের মধ্যে এনো না ময়না, সব ঠিক হয়ে যাবে। উৎসবের দিনে মন খারাপ করতে নেই। চলো চলো, আমরা ভেতরে গিয়ে বসি। আচ্ছা চলো, উপরওয়ালার কাছে প্রার্থনা করি যেন দাদার এই সংসার সুখের হয় আর আকাশদার সাথে ওনার বন্ধুত্ব সারা জীবন অটুট থাকে। গোপাল কাকার দোকান থেকে দই কিনতে এসেছিলাম, তারপর ভাবলাম যে তুমি বাড়ি যাচ্ছ না কেন, খোঁজ নিয়ে আসি। আর তোমার বন্ধুরাই বা এখনো যাচ্ছে না কেন? বাজারে কাজ ছিল, কাজ শেষ করে এখানে আসলাম, কিন্তু এখানে এসে দেখি বাইরে থেকে তালা দেওয়া। আমি ওদের সাথে করে নিয়ে যেতাম, আমাদেরই ভুল হয়েছে। আগে থেকে দাওয়াত দিলে ওরা হয়তো কোথাও যেত না। ওরা কাউকে কিছু না বলে এভাবে চলে গেল কেন হঠাৎ? আমি জানালার ফাঁক দিয়ে দেখবার চেষ্টা করলাম, ভেতরে কোনো আলো জ্বলছে না আর সব আসবাবপত্র কেমন যেন চাদর দিয়ে ঢাকা রয়েছে দেখলাম। পাড়ার লোকজনকে জিজ্ঞাসা করলে হতো না? ওনারা নিশ্চয়ই জানেন আকাশবাদিয়া কোথায় গেছে বা কতদিনের জন্য বাইরে গেছে এই বৃষ্টির মধ্যে। পাশের বাড়ির রমেনদাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন আজকে সকালেই নাকি একটা বড় গাড়ি এসে ওদের নিয়ে চলে গেছে স্টেশনের দিকে।
কিন্তু ওরা আমাদের একবারও জানালো না কেন? এত টাকা ধার দিলেও প্রতি মাসে টাকা শোধ করার কথা ছিল। আমার মাথায় কিছু খেলছে না অঞ্জলি। আকাশ এমন ছেলে নয় যে না বলে কোথাও পালাবে। নিশ্চয়ই কোনো বড় বিপদ বা গোপন কারণ আছে এর পেছনে। তুমি আর চিন্তা করো না, চলো এখন বাড়ি ফিরে যাই। ময়না আর মনোজ অপেক্ষা করছে, আজ রাতের খাবারটা নষ্ট হতে দেওয়া যাবে না। হ্যাঁ চলো, কিন্তু আমার মনটা অশান্ত হয়ে রইল অঞ্জলি। আমার বন্ধুর সন্ধানই বা কোথায় পাবো? দেখতে দেখতে পরবাসের এই আলিশান জীবনের দীর্ঘ 2 বছর কেটে গেল, কিন্তু নিজের দেশের সেই মাটির গন্ধ আর প্রিয় বন্ধুদের মুখগুলো আমি এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারিনি। তুমি ঠিকই বলেছ, এখানে আমাদের সব রকমের সুযোগ সুবিধা আর অগাধ অর্থ থাকলেও সুমনের মতো এমন খাঁটি মনের বন্ধু আর অঞ্জলির মতো এমন আপন মানুষ কিন্তু এই যান্ত্রিক প্রবাসে একটাও নেই। কালকে সকালে আমাদের দেশের বিমান, হ্যাঁ ভাবলেই মনের ভেতর কেমন একটা অদ্ভুত আনন্দ হচ্ছে। দেশে ফিরেই আমি সবার আগে আমার পরম বন্ধু সুমনের বাড়িতে যাব এবং ওকে শক্ত করে বুকে জড়িয়ে ধরব। সুমন আর অঞ্জলি আমাদের হুট করে চলে যাওয়াটা কিভাবে গ্রহণ করেছে কে জানে। ওরা নিশ্চয়ই আমাদের ওপর অনেক অভিমান করে আছে, কারণ আমরা আসার সময় ওদের একটা বারও জানিয়ে আসিনি। তখন পরিস্থিতি এতটাই জটিল ছিল যে দিদির অসুস্থতার কারণে আমাদের তড়িঘড়ি করে পাসপোর্ট ভিসা গুছিয়ে চলে আসতে হয়েছিল। তাছাড়া সুমনকে বললে ও হয়তো ঘর তৈরির টাকাটা কিছুতেই নিতে চাইতো না। হ্যাঁ, অঞ্জলি মেয়েটা নিজের সুন্দর একটি আধুনিক রান্নাঘরের জন্য স্বপ্ন দেখত। এতদিনে নিশ্চয়ই রঘুমিস্ত্রি ওদের সেই কাঙ্ক্ষিত ঘরটি সুন্দর করে তৈরি করে দিয়েছে। সুমনের আত্মসম্মানবোধ অনেক বেশি। আমি নিশ্চিত ও এই 2 বছর ধরে আমাদের দেওয়া ঋণের টাকাটা শোধ করবার জন্য প্রতি মাসে অল্প অল্প করে সঞ্চয় করেছে এবং আমাদের ফেরবার পথ চেয়ে বসে আছে। চলো আমরা যে সমস্ত গোছগাছ করে শেষ করে নিই। কাল আমরা সুমনের সেই রান্নাঘরে উপস্থিত হয়ে ওদের দুজনকে একেবারে চমকে দেব। দেখতে দেখতে 2 বছর কেটে গেল, কিন্তু আমার পরম বন্ধু আকাশের কোনো খোঁজ আমরা আজ পর্যন্ত কোথাও পেলাম না। এমনকি ডাকঘর থেকেও কোনো দিন একটা চিঠি বা সামান্য খবর এলো না। হ্যাঁ, সময় কত দ্রুত চলে যায়। তবে তুমি নিজের সততা আর কঠোর পরিশ্রম দিয়ে কথা রেখেছো। প্রতি মাসের জমানো টাকা দিয়ে আজ আকাশের পুরো ধার শোধ করার মতো সব অর্থ জমা হয়েছে। এই দীর্ঘ 2 বছর আমি একটা রাতের জন্য শান্তিতে ঘুমাতে পারিনি। মনের মধ্যে সব সময় মনে হতো আমি যেন আমার প্রিয় বন্ধুর এক বড় দেনা মাথায় নিয়ে এ পৃথিবীতে বেঁচে আছি। আজ রাতের এই মুখর বৃষ্টির পরিবেশটা কেমন যেন চেনা লাগছে না তোমার? ঠিক 2 বছর আগে এমন একটা বর্ষণ মুখর দিনেই তো আকাশ নিজের থেকে এগিয়ে এসে তোমাকে ঘর তৈরির টাকাটা দিয়েছিল। একদম ঠিক কথা বলেছ। আজকের এই রাতে আমার আকাশের কথা খুব বেশি করে মনে পড়ছে। ও পৃথিবীর যেখানেই থাকুক না কেন, ওপরওয়ালা যেন ওকে সব সময় সুস্থ এবং দীর্ঘজীবী রাখে। তুমি তাড়াতাড়ি রাতের খাওয়াটা শেষ করো। তরকারি ঠান্ডা হয়ে গেছে, আমি একটু উনুন থেকে গরম করে আনি। আচ্ছা যাও। এত রাতে আবার কে এলো? বৃষ্টির শব্দ ছাপিয়ে দরজায় কে যেন খুব ধাক্কা দিচ্ছে। তুমি একটু সাবধানে টর্চটা নিয়ে বাইরে গিয়ে দেখো তো। আমাদের আচমকা এভাবে দেখে খুব অবাক হয়েছিস তো সুমন? আসলে আমার বড় দিদি মনীষা লন্ডন থেকে জরুরি ভিত্তিতে আমাদের পাসপোর্ট আর ভিসা করিয়ে দেশে ডেকে নিয়েছেন এবং আমাদের যেতেই হয়েছিল। তখন আমাদের হাতে সময় অনেক কম ছিল, আর দিদির শারীরিক অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে পড়েছিল। তাই আমরা কাউকে কিছু না জানিয়ে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলাম। একদম ঠিক হয়নি। শোনো, তোমাদের সাথে আমি পরে কথা বলবো। আগে আমাদের সেই রান্নাঘরে চলো, হাত মুখটা ধুয়ে নাও, খেতে খেতে গল্প করা যাবে। তোদের এই রান্নাঘর আমাদের রান্নাঘরের চেয়ে অনেক সুন্দর। সব তোর জন্য রে। তুই টাকা দিয়েছিলিস বলেই তো করতে পেরেছি। তবে বন্ধু, তোর টাকা কিন্তু আমি গুছিয়ে রেখেছি। কি আমি বলেছিলাম না আমার বন্ধু টাকা ঠিক গুছিয়ে রাখবে? আগে তোমরা খাওয়া শেষ করো, গল্প করার জন্য সারা রাত পড়ে আছে। একদম।